হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এক্সাইটিং ভ্লগ। ঘড়ির কাঁটায় এখন 4:45 বাজে। অলরেডি এতক্ষণে থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি, ট্রিপটা কিসের হতে চলেছে। ভীষণ ভীষণ এক্সাইটেড, বাট একটা মারাত্মক ব্লান্ডার হতে যাচ্ছিল। রাত্রি 3টের সময় অ্যালার্ম দিয়েছি, অ্যালার্ম তো বাজেইনি, ঘুমও ভাগেনি। সামহাও মা যেহেতু যাচ্ছে, তো মা ফোন করলো 4টের সময়। মা বলছে কিরে উঠেছিস? তো মায়ের ফোনে 4টের সময় ঘুম ভাঙলো। এখন রেডি হয়ে গেছে তাড়াহুড়ো করে কোনো রকমে। আর গাড়ি অলরেডি অন দ্য ওয়ে, মানে চলেই এসেছে প্রায়। তো দারুণ সুন্দর দুটো দিন কাটাবো। কি করব, কোথায় থাকবো, সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখা হচ্ছে তোমাদের সাথে হাওড়া স্টেশনে গিয়ে। এখন আর দেরি করা যাবে না, কারণ অলরেডি আমরা দেরি হয়ে গেছি। তো বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তোমরা ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আমার সোনা মা, আমার টাটা মা দুটো করবে না, দেখো আপসেট হয়ে গেছে, অলরেডি আপসেট হয়ে গেছে, বুঝতে পেরে গেছে যে আমরা যাচ্ছি। জয় জগন্নাথ বলে আমরা রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। সব কিছু যেন ভালোই ভালোই হয়। আমাদের একটু দেরি হয়ে গেছে ঠিকই, কিন্তু সময়ের আগে ঠিক পৌঁছে যাব। বাবা এখানে ছাড়তে এসেছিল মাকে, আর আমরা অলরেডি একটা ক্যাব বুক করে নিয়েছিলাম। আর সেই ক্যাবে করেই আমরা রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তো রাস্তা তো মোটামুটি ক্লিয়ারই ছিল, কিন্তু যেই হাওড়া ব্রিজের কাছে পৌঁছালাম দৃশ্যটা পুরোপুরি পাল্টে গেল। শুরু হলো মুষলধারে বৃষ্টি। এই যেন ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন। এখানে অলরেডি ঘড়ির কাঁটায় 5:30 বাজলেও আমরা কিন্তু তখনও হাওড়া ব্রিজের উপরেই ছিলাম। রাস্তায় এতটাই অস্বাভাবিক ট্রাফিক, এর আগে এতবার গিয়েছি এরকমটা কখনো হয়নি। সবসময় রাস্তা কিন্তু ক্লিয়ারই পেয়েছি। খুব ক্লিয়ার না থাকলেও, হালকা ট্রাফিক থাকলেও সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই সরে গিয়েছিল। কিন্তু এ যাত্রায় এত অস্বাভাবিক ট্রাফিক পাবো সত্যিই ভাবিনি। হাতে সময় নিয়ে বেরোনো সত্ত্বেও ঠিক জ্যামে ফেসে গেলাম। তার উপরেই যে মুষলধারে বৃষ্টি। মা এখানে ঠাকুরের নাম নিচ্ছে, মনে মনে ভাবছে যে আদৌ ট্রেনটা পাবো কি না, নাকি মিস হয়ে যাবে। আমাদের 6:10 বন্দে ভারত ছিল, এবং তারই আগেই এরকম মুষলধারে বৃষ্টিতে আমরা আটকে রয়েছি। এখানে মা সমান তালে ঠাকুরের নাম নিচ্ছিল যে জগন্নাথ, পরীক্ষা নিচ্ছ নাও, কিন্তু পৌঁছে দিও ঠিকঠাক। এখানে অলরেডি 6:45 বাজে, আমাদের 6:10 ট্রেন। আমরা তখনও স্টেশনে ঢুকতে পারিনি, দাঁড়িয়ে রয়েছি। এক মুহূর্তের জন্য মনে হলো যে আমরা নেমে যাই লাগেজ নিয়ে, কিন্তু এতটাই মুষলধারে বৃষ্টি হচ্ছে, সে নামারও উপায় নেই। মানে বন্দে ভারত যেহেতু একদম অন টাইমে ছাড়ে, আমাদের প্রচণ্ড চিন্তা হচ্ছিল যে আমরা ট্রেনটা কোনোভাবে মিস না করে যাব। 18 নম্বর প্ল্যাটফর্মে আসতে গিয়ে যে অবস্থাটা আমাদের হলো আজকে, পদপৃষ্ট হয়ে যেতাম আমরা 18 নম্বর প্ল্যাটফর্মে। আশাটা ফাইনালি ট্রেন পেয়েছি। আজকে এই বৃষ্টিটার জন্য কত মানুষ যে আজকে ট্রেনটা মিস করবে, মানে বিভৎস অবস্থা। মানে এরকম এক্সপিরিয়েন্স আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করে, রীতিমতন ধাক্কি পদপিষ্ট হয়ে যাওয়ার মতন অবস্থা ট্রেন ধরার জন্য। মানে ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে আমরা ট্রেনটা অবশেষে ধরতে পেরেছি। ট্রেন ছাড়বে, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, কারণ বন্দে ভারতটা একদম অন টাইমে ছাড়ে। তো চলো দেখা যাক সারাটা দিন কীরকমভাবে কী হয়। যেভাবে দুর্ভোগ দিয়ে শুরু হলো দিনটা, এই ওয়েদার ওখানেও থাকে কিনা কে জানে। মা পুরো ভিজে গেছে, পুরো ভিজে গেছে। তো মুষলধারে বৃষ্টি, মানে লাগেজ সামলাবো না ব্যাগ সামলাবো না ছাতা ধরবো না লোকের পায়ের তলায় চলে যাবো, মানে একদম অন টাইম ছেড়ে দিল। আজকে অনেক লোক এখনো ট্রেনের ভেতর থেকে লোকজন হেঁটে হেঁটে ঢুকছে। তো দুর্ভোগ, মানে এরকম ভোগান্তি আজকের দিনে। যাই হোক, অবশেষে ট্রেন আমাদের একদম অন টাইম ছাড়লো। 1 মিনিট বা 2 মিনিট মানে একটু লেট হলো। আমরা 10 মিনিট আগেই ঢুকেছি। আর 5 মিনিট যদি বোনের পিছনে লাগে এই আর কি মেরে কাটাতে, তাহলে আজকে এইটা এটা কি, এটা এটা কোনটা? ডিসকাউন্ট 84,000 84,000 এ 17 করে দিচ্ছে।
মায়ের ঘুম পেয়ে গেছে, চা দিচ্ছে আমার। তো 256 GB 16 Pro Max। টি টাইম ফাইনালি 7:30 নাগাদ এখানে চা দিল, প্রিমিক্স। আগে থেকেই এটা মানে এটা জাস্ট এই গরম জলে মিশিয়ে দিলেই চা হয়ে যাবে। সাথে দিয়েছে বিস্কিট, ডাইজেস্টিভ বিস্কিট। এটা বাটার, এখানে আছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ, কর্ন, অমলেট, আর এখানে আছে উইঙ্কিজের একটা কেক। বন্দে ভারত আমার অল টাইম ফেভারিট একটা ট্রেন। আমরা খুব বেশি এই ট্রেনটা পছন্দ করি আর ট্রাভেল করতেও ভালোবাসি, এবং হাতে অল্প সময় থাকলে এই ট্রেনটা সবথেকে বেস্ট আমার মনে হয়। আর খাবার দাবারও বেশ ভালো। আর আমি আর মা এখানে একটু হাসাহাসি করছিলাম, কারণ প্রতিবারের মতন এবারও অন্যথা হয়নি। ট্রেনে আমাদের একদম সামনের সিটেই একজন লোক, যে কিনা অসম্ভব জোরে নাক ডাকছিল, আর সেই নাক ডাকার আওয়াজে পুরো কম্পার্টমেন্ট কাঁপছিল। যাই হোক, বাইরের এই সুন্দর নেচারকে এনজয় করতে করতে এখানে চলে এলো আমাদের দুপুরের লাঞ্চ। মেহের নিয়েছিল ভেজ থালি। মেহের অ্যাজ ইউজুয়াল ভেজ খাবারটা বেশি প্রেফার করে ইনস্টিড অফ ননভেজ থালি, কিন্তু আমি আর মা ননভেজ থালি নিয়েছিলাম। আর এই বাইরের সুন্দর নেচারকে এনজয় করতে করতে লাঞ্চটা সারলাম। আমাদের ট্রেন একটু লেট, একটু না বলে 1 ঘন্টা লেট। 1 ঘন্টা লেট। হ্যাঁ, এখনো 1:45 বাজে, 1:30 নাগাদ হয়তো পৌঁছবে। 1:45 বাজলো, আমাদের ট্রেন পুরী স্টেশনে। সবাই লাগেজ বের করছে, এখন লাগেজ নামাবে। নেমে গেছি আমরা। আচ্ছা, পুরীতে পৌঁছে আমাদের প্রথম যে কাজটা হলো সেটা হচ্ছে একটা টোটো জোগাড় করা। এখানে তো এত মানুষের ভিড়, প্রতিদিন এত এত মানুষ আসে, এবং যার কারণে এই টোটোওয়ালাদের ঔদ্ধত্য দিন দিন বেড়েই চলেছে। এরা এক এক দিন এক একজনকে এক এক রকম চার্জেস বলে। অগত্যা টোটো না পেয়ে মেহের কিছু দূর এগিয়ে গেল, তারপর একজন টোটোওয়ালা পেলো। সে 150 টাকার বিনিময়ে রাজি হলো। তার আগে যে কজনকেই জিজ্ঞেস করা হচ্ছিল 300 টাকা, 400 টাকা, 500 টাকা এরকম তারা চার্জ করছিল। কিন্তু আমাদের স্টেশন থেকে হোটেল কিন্তু খুব বেশি দূরে ছিল না, তা সত্ত্বেও তারা এত টাকা ডিমান্ড করছিল। যাই হোক, আমরা কমের মধ্যে একটা ভালো টোটো পেয়ে গিয়েছিলাম, এবং টোটোওয়ালাটা আমাদের একদম রোডের উপরেই নামিয়ে দেয়। হোটেলের কাছে আমরা যেতে বললে সে বলে যে পারমিশন নেই এক্সেট্রা, বাট যেটা আমার মনে হয়েছে যে মিথ্যা কথা বললো। বাট ঠিক আছে, আমাদের বিচ থেকে হোটেল খুব একটা দূর তো ছিল না। বিচের একদম কাছেই অম্বিকা প্যালেস আমরা বুক করেছিলাম। এই যে ক্রিস্টাল বের এই যে গলিটা দেখছেন, এই গলিটা থেকে একটুখানি ঢুকলে পরেই আমাদের হোটেল যেটা ছিল, হোটেল অম্বিকা প্যালেস, এই যে আমি দেখাচ্ছি এখানে। আর আমরা এটা অনলাইনে বুকিং করেছিলাম। আমরা যে সময় গিয়েছিলাম লাইক 15th of August, প্লাস স্যাটারডে সানডে এক্সটেন্ডেড উইকেন্ড ছিল, অস্বাভাবিক মানে রাশ ছিল। রাশ ডেটে আমরা প্ল্যান করি, আর প্রচুর মানে হোটেল আমরা দেখেছি যেগুলো সি ফেসিং, যেগুলো এক্সট্রিম প্রাইস চাইছিল, লাইক 2000-3000 টাকার হোটেল, যেখানে 8000, 9000, 10,000 পার নাইট হিসেবে বলছিল। তো আমরা সেদিকে যাইনি। প্লাস আমাদের এই হোটেলটাই বেশি কনভিনিয়েন্ট লেগেছিলো। আমরা সুপার ডিউলাক্স রুম 5000-এর যেটা, সেটা বুক করেছিলাম। আমরা 3 দিন যেহেতু ছিলাম, তাই 3 দিনের জন্য আমরা বুকিং করে রেখেছিলাম অলরেডি অনলাইনেই। আর একটা জিনিস যেটা অনেকের মনে হতে পারে যে এত দাম দিয়ে কেন সি ফেসিং রুম বুক করলাম না, আমরা আমাদের প্রায়োরিটি লিস্টে সি ফেসিং হতেই হবে এরকম কোনো ব্যাপার ছিল না। এবং দীঘা মন্দারমণিতে গেলেও যে সি ফেসিং রুমেই আমরা থাকি এরকম কোনো ব্যাপার নেই। আমরা সবসময় এমন একটা হোটেল চুজ করি যেখানে রিভিউ ভালো, ফুড কোয়ালিটি ভালো, রুম ভালো, এবং তার সাথে সার্ভিস ভালো। সেটা সি ফেসিং হতেই হবে সেটার কোনো মানে নেই। তো আমাদের রুমটা ভীষণই ভালো এবং কোজি একটা রুম দিয়েছিল। এবং পুরীর যে কোনো হোটেলই মোটামুটি 3,500-4,000, 5,000 থেকে আমার মনে হয় স্টার্টিং। যে কটা হোটেলে আমি দেখেছি, আমি 5,000-এর নিচে তো খুব একটা ভালো বা রিভিউ ওয়ালা হোটেল আমি দেখতে আমার চোখে পড়েনি।
তো আমাদের এই যে হোটেলটা আমরা নিয়েছিলাম 2টো বেড ছিল, আমরা 3জন এই রুমটাতে থাকবো। আর এই রুমটা থেকে কোনো রকম কোনো সি ভিউ কিন্তু ছিল না। চাদর এনেছে, একটা মগ এনেছে। আমি এই জামাটা পরে স্নান টান করলাম, আমি এখন শুয়ে পড়েছি, আমি আর উঠে বসতে পারছি না, তবে একটু পরে বেরোবো। সেইটুকু আর ঘুমিয়ে কাটাতে চাই না, তাই একটু বেরোবো, একটু হালকা মেহের যাচ্ছে এখন স্নান করতে। আমি লাস্ট কবে এরকম সেজেছিলাম আমি জানি না, যাই হোক অনেক দিন পরে এরকম বড় বড় কানের পরেছি, এরকম লেন্স পরেছি, এরকম সেজেছি। জানি একটু ভয়ঙ্কর লাগছে, বাট কিছু করার নেই, আমাকে এরকমই দেখতে। যাই হোক এখন বেরোবো, একটু বিচের দিকে যাবো ভাবছিলাম, একটু ন্যাপ নিই, বাট যেহেতু 2 দিনের জন্যই এসছি তাই টাইমটাকে নষ্ট করতে চাইছি না। বেরোবো এখন, বেরিয়ে যাবো একটু বিচের দিকে। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, ওয়েদার খুব একটা গরম নেই, বাট যেহেতু বৃষ্টি হচ্ছে আর বন্ধ হচ্ছে তার কারণে একটু হিউমিডিটিও রয়েছে। আর আমি রুমের একটা ট্যুর দিয়ে দিলাম, এখানে দিয়েছি ভিডিওতে, তোমরা দেখেছো নিশ্চয়ই। কত কি ট্যারিফ সেটা ঢোকার সময় আমি অলরেডি দেখিয়েছি। আমাদের রুমটা প্রবাবলি 5000 মতন নিয়েছেন, আমরা 3জন রয়েছি। বাট আমাদের যেটা পার্সোনালি মনে হয়েছে যে রুমটা নো ডাউট খুব সুন্দর, কিন্তু আমাদের এই যে অ্যামাউন্টটা এখানে নেওয়া হয়েছে সেই অ্যামাউন্টে যদি আমরা মন্দারমণিতে থাকতাম তাহলে মেবি আমরা একটা কটেজ রুম পেয়ে যেতাম এই অ্যামাউন্টে। সেই তুলনায় রুমটা একটু কোজি, বাট ঠিক আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, অসুবিধা কিছু নেই। আমরা এখন মোটামুটি রেডি হয়ে গিয়েছি, এবার আমরা বেরোবো, যাবো একটু বিচের ধারে। আর গিয়ে তারপর চলো তোমাদেরকে আবার শেয়ার করছি কি করছি না করছি। রেডি হয়ে গেছে, ওর ঘুমটাকে আমি নষ্ট করেছি, ঘুমাতে দিইনি, বলছিল এখন ঘুমাবে। আমরা এরপরে আস্তে আস্তে গেলাম একটু বিচের ধারে, আর বিচের ধারে যাওয়ার সাথে সাথেই শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। আমাদের এইবারের ট্রিপটা যেন একরকম পুরো বৃষ্টি মাথায় নিয়েই শুরু হয়েছে। কিছুক্ষণ বিচের ধারে দাঁড়ালাম, আর প্রচুর মানুষ, অ্যাজ ইউজুয়াল প্রচুর মানুষ এখানে আসেন, এবং প্রচুর ফ্যামিলি নিয়ে অনেকে আসে। আর বেশিরভাগই সব দর্শনার্থীরাই এসেছে পুরীর মন্দির দর্শন করতে, তারাই এখন এখানে সব স্নান টান করছে। তো আমরা যেহেতু সমুদ্রে স্নান করব না, বা আমাদের সেরকম কোনো পরিকল্পনা ছিল না, তাই আমরা আর এখানে বেশিক্ষণ সময় কাটাইনি। আমরা একটা টোটো ধরে আমরা মন্দিরের দিকে রওনা দিলাম। দেখো আস্তে আস্তেই যারা দেখতে দেখতে চলো। আমরা এখন স্বর্গদ্বারের দিকে যাচ্ছি, আর ওয়েদার বৃষ্টি পড়ছে, থেকে থেকে বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, তো আনপ্রেডিক্টেবল ওয়েদার হয়ে রয়েছে। তাই ভাবলাম এখানে কি করবো, একটু স্বর্গদ্বারের দিকে, সরি পুরী মন্দিরের দিকে যাই। আমরা যে টোটোটা বুক করেছিলাম সে এতটাই আস্তে আস্তে আর এতটাই ঘুরে ঘুরে যাচ্ছিলো যে আমাদের মনে হচ্ছিলো যে মন্দিরটা মনে হয় অনেক দূর, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হোটেল থেকে মন্দিরটা খুব একটা দূর ছিল না। আচ্ছা টোটো আমাদের নামিয়ে দিল এখানটায়, আমাদের নামিয়ে দিল, 120 টাকা নিল। এবার এখান থেকে 50 মিটার মতন হেঁটে যেতে হবে মন্দিরে, তো আমরা এখন হেঁটে যাচ্ছি। तरफ আসে আসে ঘুরে আসি তারপর নেব। পুরীর মন্দিরে প্রত্যেক দিন বিকেলবেলা কিন্তু এই পুরীর মন্দিরের একদম উপরে যে ধ্বজা লাগানো সেই ধ্বজা কিন্তু পরিবর্তন হয়। তো আমরা জানতাম সেটা 4টে থেকে হয়। আমরা যখন গেছিলাম তখন অলরেডি 5টা বাজে। উইদাউট এনি এক্সপেকটেশন আমরা গিয়েছিলাম, কিন্তু ওই যে বললাম ভগবানের অশেষ কৃপা যে আমরা এই মুহূর্তটা সাক্ষী থাকতে পারলাম। আমরা যখন গিয়েছি তখন দেখছি যে তখনও ধ্বজা উত্তোলন হয়নি, মানে যেটা পরিবর্তন হয় প্রত্যেক দিন প্রভুর ধ্বজা সেটা। আর যার জন্য এতদূর ছুটে আসা অবশেষে তার দর্শন মিলল। এই মুহূর্তটা আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি, এবং এই মুহূর্তটা সত্যিই ভাষায় বলে বোঝানো যাবে না। ভেতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল, একটা ইমোশনাল, একটা ভেতরে একটা অন্যরকম অনুভূতি, যেটা সত্যি ভাষায় হয়তো বলে বোঝানো যাবে না, বা ভিডিওর মাধ্যমে বোঝানো পসিবল না। যারা এই জায়গাটায় গিয়েছো তারা ডেফিনেটলি রিলেট করতে পারবে যে এই জায়গাটা একটা আলাদাই ভাইব্রেশন রয়েছে।
তো আমরা এখানে দাঁড়িয়ে পুরো ধ্বজা উত্তোলনটা দেখলাম এবং অসম্ভব সুন্দর একটা মুহূর্ত সাক্ষী থাকলাম প্রভুর দয়ায়। তারপরে আমরা চলে গিয়েছিলাম মন্দিরের পিছন দিকটাতে, যেখানে একটুখানি কিছু ইভিনিং স্ন্যাক্স খাবো। সেই জন্য মা এখানে এই সুতোগুলো নিচ্ছিল, মানে সলতেগুলো, যেগুলো প্রদীপে দেয়। পুরীতে এগুলো খুব ভালো পাওয়া যায়, তোমরা গেলে ঠাকুর পুজোর জন্য এগুলো নিয়ে আসতে পারো বাড়ির জন্য। তো এই যে মন্দির চত্বরে প্রচুর মানুষের ভিড়, আর এই সময়টাই সবাই এই ধ্বজা উত্তোলনটা দেখার জন্যই সব আসে। প্রতিদিন নিয়ম করে প্রভুর এই ধ্বজা কিন্তু উত্তোলন করা হবেই হবে। এই লাইনটা হচ্ছে দর্শনের লাইন। বাটুরে অর্ডার করা হয়েছে। আমার বর পাগল হয়ে যাচ্ছে লুচির জন্য, লুচি খাওয়ার জন্য। ছোলে বাটুরে এই যে। খাও, ট্রাই করে দেখো। আমরা এখন রয়েছি পুরী হোটেলের ঠিক উল্টো দিকে দ্য গ্র্যান্ড ভেজ রেস্টুরেন্ট। এখানেই আমরা বিকেলে ছোলে বাটুরে আর চিজ ধোসা অর্ডার করেছিলাম। চিজ ধোসাটা আমার বেশি ভালো লেগেছিলো ইনস্টেড অফ ছোলে বাটুরে। আমরা সাথে বিকেলে একটু চাও নিয়েছিলাম, বেশ ভালো, একদম ভেজ রেস্টুরেন্ট। এখানে আসলে পরে আপনারা এখানে এসে ট্রাই করতে পারেন ফ্যামিলি নিয়ে। আচ্ছা, আমি এখন এসেছি সপ্তপদীতে। এখন খাবো না, রাত্রিবেলার জন্য নেওয়া হচ্ছে, এখানে বসে খাবো না। এখন সবে মাত্র 7:30 8টা বাজে। তো আমার বর ভুলভাল বকছে। খেয়ে দেখি। इसके बाद क्या है, झूरी आलू भाजा, बेगुनी, पोस्तो प्याजी। पोस्तो प्याजी क्या है, मतलब प्याजी बनाता है पोस्तो देके प्याजी। পুরীতে গেলে সপ্তপদী থেকে ইলিশ ভাপা রাইসটা কিন্তু মাস্ট ট্রাই, আমার বেস্ট লেগেছে। আজকের মতন এখানেই শেষ করছি, ডিনার করে নিই, দেখা হচ্ছে পরের পার্টে।